হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে খারাপ থেকে কি উপায় আছে? ভগবানও চায় আমি আমার সংসার নিজের মতো করে নিজে ছেলে মেয়েকে নিয়ে সামলাই। তাই তো দেখো না কত তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিয়েছে। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তোমরা তো জানোই। কিন্তু কটা দিন আর ভিডিও করিনি। কেন জানো তো? ভাবলাম না, রেস্ট মানে রেস্টই করব, কিচ্ছু করব না। চোখ কান বন্ধ করে সত্যি কটা দিন একদম রেস্ট করে কাটিয়েছি। সত্যি আজ আমি অনেকটা ভালো আছি। দেখো, পুরো তো বলতে পারবো না যে রেস্টে থাকবো, বোঝোই তো সংসার মানেই কিন্তু অন্তত দেখবে বাচ্চা হওয়ার আগে একরকম, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু রেস্ট তুমি চাইলেও হয় না। আজ হচ্ছে আমাদের আতুর উঠছে, তো আজকে একটুখানি ভিডিও করেছিলাম, তারপরের দিন আবার একটুখানি ভিডিও করেছিলাম। তো তোমরা জানো আমি বলেছিলাম যে বাপের বাড়িতে চলে যাব, ওখানে গিয়ে কটা দিন থেকেছিলাম। তো থেকে এসে আজ সত্যি অনেকটা সুস্থ। ভাবলাম চলো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে বাড়ি এসে আবার নিজের কাজকর্ম সংসার নিয়ে ভিডিও করেছি। আবার নিজের সংসারে নিজে ব্যস্ত হয়ে গেছি, ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে এইবার আমার যুদ্ধ শুরু। তো দেখো, আজকে আমাদের আতুর উঠবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এখন প্রায় বাজে এই 6:30 পৌনে 7টা মতো। সকালবেলা দিদি তো উঠেছে অনেকক্ষণ আগে, উঠে মোটামুটি 4-5টা চাদর দিদি কেচে একেবারে ছাদে মেলে দিয়েছে। আমি উঠেই দেখলাম, তারপরে মুখ করলাম যে কেন মানে কাচলি। দিদিকে তো বলেই রেখেছি আজকে কাচার কথা, তো দিদি বলছে না, কত কাচাবি, 2 বালতির ওপরে হয়ে যাবে। তো আমি দেখো এখানে জামা কাপড়গুলো ভেজাতে বসেছি। আসলে তোমাদের দাদাভাই আছে ঘরে, কিন্তু আমি বললাম না, আমি একটু ভিজিয়ে দিই, আজ শরীরটা অনেকটাই ভালো লাগছে। তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। এখানে গরম জল 1 গামলা করেছিল দেখো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জিন্সের প্যান্ট দিলাম 3টে, একটা চাদর দিলাম, আর এই একটা চাদর ভিজিয়েছি। দেখলাম গরম জল পুরো ঠান্ডা হয়ে গেছে। মাকে বলছি যে মা, তুমি আরেক গামলা গরম জল বসাও, কারণ ওই দেখো এখনও 1 ঝুড়ি কিন্তু কাচার আছে। লাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে ঘরের থেকে সব কিছু পর্দা টর্দা খুলে সব কিছু কিন্তু বাইরে করে রেখেছিলাম, পরের দিনকেই কাছাকাছি হবে বলে। সেই দিনকারই কিন্তু এটা ভিডিওটা। সকালবেলাতে একচেটিয়া সব পরিষ্কার হয়েছে, বাসন কোসন থেকে শুরু করে মোটামুটি ঘর দুয়ার আমি ওই দিকটা পরিষ্কার করছি, এদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। আর মাকে বললাম তুমি বাবানের কাঁথাটাও আজকে একটু তাড়াতাড়ি ধুয়ে দাও। অন্যদিন তো 9টার সময় মা বসে কাঁথাগুলো ধুতে, আজকে আমি মাকে বললাম তুমি 8টার সময় বসে যাও, কারণ 8:30টার সময় কাজের দিদি চলে আসবে। এবার 8:30টার থেকে 9:30 অবধি জল, উনি বাসন মাজবে, জামা কাপড় 2 বালতি হয়েছে, 2 বালতি জামা কাপড় কাচবে, ঘর মুছবে, এগুলো সব ধোয়াবে, অনেক জল লাগবে ওনার। ওই দেখো দিদি অতগুলো জামা কাপড় কেচেছে, দিদিদেরও অনেকগুলো আছে, আর আমাদেরও প্রায় 4টে চাদর কিন্তু দিদি কেচে সকালে মেলে দিয়েছে। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, বাজে এখন এই 10টা বাজতে 5 মিনিট মতো বাকি। কিন্তু দেখো বিছানার চাদর পাতিনি। এই যে বাবান যেই চাদরটা, এই চাদরটা আমার ছেলে গায়ে দেয়, বুঝেছো? কি তো এই ছেলে তো ওই দেখো জাগা আছে, এখনো ঘুমায়নি, এই মাত্র একটু খাইয়ে ঠাইয়ে দিলাম, শুয়ে আছে। ও শুয়ে শুয়ে বেশ সুন্দর খেলা করে, শুধু কেউ একটু পাশে থাকলে মানে ওর ভালো লাগে। যাই হোক, দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, আর আমি পাখা চলছে, ঠিক আছে, একটু আওয়াজ আসবে। বিছানার চাদর পাতলাম না, কারণ বিছানার চাদর পাতলে তো কোনো কিছু নিয়মই ঠিকঠাক হলো না। যাই হোক, সেই কারণে বিছানার চাদর পাতিনি। এই বাবানের গায়ের চাদরটা পরে আমরা চলে যাওয়ার পর দিদি এগুলো সব কেচে দেবে, যা বাদবাকি যেগুলো আছে। আর ওই যে বিছানার চাদর বার করে রেখেছি, ওটা দিদি পরে পেতে দেবে। বাবানকে স্নান করাবো, তো সব কিছু আনা হয়েছে জানো, তোর জন্য তোয়ালিটা আনা হয়নি। তো তোয়ালিটা নিয়ে আসতেই তোমাদের দাদাভাই গেছে, ও আসলে তারপরে মানে স্নান করাবো। আমাদের এখনও ঘর মোছা হয়নি। দিদি এসছে, কাচাকুচিগুলো করে একেবারে মেলে ঠেলে দিয়েছে। আমার দিদিও সকালবেলা অনেকগুলো কেচেছে, 4টে বিছানার চাদর কেচেছে, একটা কাঁথা কেচেছে, এগুলো ও কেচেছে। আর 2 বালতি মতো আমি দিদিকে দিয়ে কাচালাম, সব কিছু মেলেও দিয়েছে দিদি, কারণ আমরা মানে কাজের দিদি মেলে দিয়েছে, কারণ আমরা তো এখন ধরবো না আর ওগুলো। তো সেই কারণে যতটা উনি জায়গা আছে ততটা ছাদ দিয়ে নিচ দিয়ে সব কিছু মেলে দিয়েছে। আর এখন আমাদের টোটো আসবে 10টার সময়, আর নাপিতকে ডাকা হয়েছে, সে আসবে 10টার সময়, আর টোটো আসবে 10:30টার সময়। আমরা নখ ছুঁয়ে ছেলেকে স্নান করিয়ে ঘরে দিয়ে চলে যাব, আর আমরা 3জনে গিয়ে গঙ্গায় স্নান করে আসব, ঠিক আছে? দিয়ে স্নান করে তারপরে বাড়ি আসবো। তার মধ্যে এখন দিদিও এক্ষুনি চলে আসবে, আজকে তো দিদি ওদের বাড়িতে তাড়াতাড়ি গেছে,
তো দিদিও এক্ষুনি চলে আসবে, 10টা বাজে। আমি স্নান করিয়ে দেবো ছেলেকে, দিদি ওকে তুলে ঘরে নিয়ে নেবে, দিদি স্নান করে নেবে একেবারে, যতটুকু দেখো করা যায়, কারণ ওইভাবে তো নিয়ম কিছু মানিনি, কারণ যতটুকু করা যায় বোঝোই, কারণ একটা ঘর বারান্দার মধ্যে এত লোকজন সব কিছু দিয়ে সম্ভব হয় না, আজকাল আর সেইভাবে কিছু সম্ভব হয় না। ওই শাশুড়ি মাকে বলেছি আমরা স্নান করে আস্তে আস্তে একটু শান্তির জল করে নিয়ে আসতে, এসে ওই শান্তির জল সব কিছুতে ছিটিয়ে দেবো। দেখো মানলে অনেক কিছু, কারণ এই আলমারি আমি ধরেছি, তাহলে কি আলমারির জামা কাপড় এখন সব কাচবো? সেগুলো তো সম্ভব না, সব কিছুতেই শান্তির জল ছিটিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই আসুক, এখন ভাত খাবো, খুব খিদে পেয়েছে। সকালবেলায় দিদি করেছে আলু সেদ্ধ ভাত, আর মা সব কিছু রান্নাবান্না যা হবে সেগুলো সব সবজি টবজিও কেটে রেখেছে, আমরা বেরিয়ে গেলে দিদি তারপরে রান্না করবে, ঠিক আছে। আর কালকে তো বাপের বাড়ি যাব, আজকের দিনটা কেটে গেলে সেই কারণে আজকে সবজি তরকারি যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ করে কালকে ওই বাড়িতে যাব, কালকে সকালবেলায় ওই বাড়িতে যাব। চলো, ছেলে এই যে সারা তুলছে, এখন মনে হয় ঘুম পাচ্ছে, ওকে ঘুম পাড়াচ্ছি না, কেন স্নান করাবো তো সেই কারণে ঘুম পাড়াচ্ছি না। আজকে তো আর জল রোদে দেওয়া হয়নি, এরপরের দিন থেকে যে রোদ স্নান করাবো তখন হচ্ছে রোদে জল দিয়ে দেবো। ওই দেখো, দেখেছো সারা তুলছে। ঠিক আছে, চলো পরে কথা বলছি। মেয়েকে নিয়ে ছোট্টবেলার থেকে একা হাতে অনেক কিছু ঝড়ঝাপটা সামলেছি। আজ এত বছর পর সত্যি কথা বলতে আবার যেন সেই দিনগুলো ফিরে এসছে, আমি যেন কিছু বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, দেখো আস্তে আস্তে করতে করতে কিন্তু ঠিক অভ্যেস হয়ে যাবে। তো আসলে এখন সবাই আছে, তো সেই কারণে না গা ছেড়ে দেয় আরও। আর আমার শরীরের মধ্যে কষ্ট বলতে কিছু নেই জানো তো, শুধু মাঝে মাঝে একটু মাথাটা ঘোরাচ্ছে আর গা হাত পা কাঁপছে, সেটা আমি বুঝতেই পারছি ওটা উইকনেসের জন্য। ডাক্তার বলেছে আমাকে ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধগুলো আবার খাওয়া আরম্ভ করতে, আর একটু প্রোটিন খাওয়া দাওয়া করলেই আমি সুস্থ হয়ে যাব আরও তাড়াতাড়ি। তো আমার এই ওষুধটা শেষ হলেই ওটা আরম্ভ করতে বলেছে। যাই হোক, দেখো এখানে কলা পাতা একটা তোমাদের দাদাভাই নিয়ে আসলো, আর আমরা যেহেতু আর ধরবো না, তো সেই কারণে কলা পাতাটা ধুয়ে গুলোকে দিয়েই কিন্তু ওখানে ধান দুব্বো আর একটু হলুদ মা বেটে রেখেছে, ওটা কিন্তু রেডি করে রাখলাম। আর এদিকে দেখো আমি প্রায় আধ ঘন্টা ছেলেকে নিয়ে এইভাবে বসে আছি, নাপিত এখনও আসে আর তখনও আসে। তো লাস্টে গিয়ে তোমাদের দাদাভাই ডেকে নিয়ে আসলো, কারণ আমাদের গাড়ি টোটো তো চলে এসছে, টোটো যেই ভাই নিয়ে যাবে ও তো চলে এসছে, ও তো বলেই যাচ্ছে বৌদি আর কত দেরি আর কত দেরি। আসলে কি বলতো, একজন দেরি করা মানে সবার দেরি। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে গঙ্গা স্নান করতে যাচ্ছ কেন, দেখো আমার ঘরে যেহেতু গোপাল আছে, আমরা তিনজনই গোপালকে দেব, তো সেই কারণেই কিন্তু আমরা তিনজনেই নোক ঠোক ছুঁয়ে নিয়েছি, মেয়ে তোমাদের দাদাভাই আমি, আর আমরা তিনজনেই কিন্তু গঙ্গা স্নান করে এসেছি। আর এই যে ছেলেকে কিন্তু আতুরের চুলটা আমরা ফেলি না, মানে এই পেটের চুলটা কিন্তু আমরা ফেলি না, এটা আমাদের 18 মাস হবে তখন কিন্তু এই পেটের চুলটা আমরা ফেলে দেবো। তখন 18 মাস হলে তখন আমার তারকেশ্বরে মানসিক করেছি, তো ছেলেকে নিয়ে আমি ওখানে যাব, গিয়ে ওর মানসিকের চুল দিয়ে ওখানে পুজো দিয়ে আসবো। যাই হোক, দেখো এখানে ছেলেকে স্নান করিয়ে দিলাম আর ওর মাসি তুলে নিয়েছে, আর আমরা 1 মিনিটও দেরি করিনি, তো এখানে টোটোতে উঠে গেছি, গুলুকে নিয়ে যাচ্ছি সাথে, কারণ আমাদের যে স্নান করে জামা কাপড়গুলো পরবো তো ওগুলো কিন্তু গুলুকে দিয়ে ধরিয়েছি, ওখানে গিয়ে আবার একটু গঙ্গার জল ছিটিয়ে নেব। আর বাবানকে যে স্নান করিয়েছি ওই কলা পাতাটা, ধান দুব্বো, হলুদ, ওগুলো সব আমি নিয়ে এসেছি, ভাবলাম গঙ্গায় যখন যাচ্ছি তাহলে গঙ্গাতেই দিয়ে দেব। তো গঙ্গা স্নানটা এই কারণেই করলাম, কারণ আমার মেয়ের বেলাতেও আমি করেছিলাম, যদিও বা সত্যি কথা বলতে তখন তো আমার ঘর দুয়ার কিছু ছিল না, একটাই বেড়ার ঘর ছিল, তখন আমার ঠাকুরও ছিল না, কিন্তু তাও আমার শাশুড়ি মা বলেছিল যে কোনো পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়ি কোনো জায়গায় যেতে গেলে তখন কিন্তু তুমি যেতে পারবা না, তার থেকে গঙ্গা স্নানটা করে নিলে তাহলে তুমি শুদ্ধ। আর এবার যেহেতু আমাদের দেখো গোপালকে তোমাদের দাদাভাইও দেয়, মেয়েও দেয়, তো সেই কারণেই কিন্তু আমরা একেবারে তিনজনেই এসছি স্নান করতে। তো দেখো গঙ্গার কিন্তু একদম জোয়ার চলে এসছে, তো স্নান করছি, স্নান করব, মাথা টাথা শ্যাম্পু করে স্নান করব। আজকে আমাদের 21 দিনের কিন্তু আতর উঠলো, তো পুজো আমি এখন কিন্তু দেবো না, পুজো আমি দেব 1 মাস পর থেকে, পুরো আজকের থেকে মনা দিতে পারবে। তো দেখো এদিকে স্নান করে নিয়েছি, আলাদা কিছু জামা কাপড় আনিনি, নাইটি নিয়ে এসেছিলাম, ওখান থেকে চেঞ্জ করে তো আবার টোটোতে বসে সোজা বাড়ি এসেই দেখি দিদি তো রান্না বসিয়ে দিয়েছে, আর এই দিকে বাবানকে নিয়ে খুব চিন্তা করছিলাম, কারণ এর আগে একদিনকে রেখে গেছিলাম ডাক্তারের কাছে, তো সেদিন বাবান একটুও ঘুমায়নি, সবাইকে খুব জ্বালিয়েছে, আর আজকেও আমরা খুব তাড়াতাড়ি স্নান করে গঙ্গা থেকে এসেছি, চিন্তা করছিলাম যে বাবান কখন উঠে যায়, কখন আবার জ্বালাতন করে, তো এসে শুনলাম না একটুও জ্বালাতন করেনি, তো ও কিন্তু সুন্দর ঘুমাচ্ছে। আর ওদিকে দিদি বসিয়ে দিয়েছে রান্না, আর এই দেখো কিছু কিছু জামা কাপড় শোকাচ্ছে,
আর মা কিন্তু সব তুলে তুলে এনে ভাঁজ করছে। সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর সেই 3 তারিখেই আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, গায়ে সাবান দিয়েছিলাম। আজকে স্নান করে শরীরটা এত হালকা লাগছে, মনে হচ্ছে ধুর রইলো, এবার গিয়ে আমি একটু শুই। আমি কিন্তু এরপরে শুয়েই পড়েছিলাম জানো তো। দিদির রান্নাবান্না হয়েছিল, তারপরে কিন্তু দিদি ওই 2:30 নাগাদ খেতে ডেকেছিল, তারপরে উঠেছিলাম। বলে আছে এখন ভাই। তো যাই হোক, দেখো এখন আমাদের ঘরটার অবস্থা একটু দেখো, এই দিকটা দেখাতে পাচ্ছি না, ছেলে আছে। আর এই দিকের অবস্থা দেখো, জামা কাপড় সব দিয়ে সব গোছাগুছি চলছে। দরজাটা বন্ধ রেখেছি, বাইরে এত মশা। তো এখন সব গোছাগুছি চলছে। দিদির তো 1 মাস প্রায় আমাদের বাড়িতে ধরো আছে, তো দিদির চারিদিকে যা জামা কাপড় আছে দিদি গোছাচ্ছে। দিদিরগুলো হয়তো কালকে নিয়ে যাবে না, যতটা পারবে ততটা নেবে। আর হচ্ছে আমারগুলো এরপরে গোছাবো। এই যে সব কাছাকাছি হয়েছে, কোনো রকম দেখো ভাঁজ করে করে সব এইভাবে রাখা হয়েছে। ওই যে বললাম না তোমাদের, আমার এত ঘুম পায়, আমি পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছি, আমাকে কেউ ডিস্টার্ব করেনি। এই যে মা তো চলে গেছে বিকেলবেলায় বাড়িতে, আর এখানে সব জামা কাপড় এইভাবে ভাঁজ করে রেখে গেছে। আর ঘরের পর্দা টর্দা কিচ্ছু কিন্তু লাগাইনি, আর লাগাবোও না, একেবারে ওই বাড়ির থেকে ঘুরে আসবো তারপরে। এই দেখো এগুলো এখন সব আলমারিতে ঠুসবো। আমার আলমারির অবস্থা ভীষণ খারাপ, আলমারিতে কোনো রকম এগুলো ঠেসে ঠুসে ঢুকাবো। আর হ্যাঁ হ্যাঁ খাবে জানি, নিচ্ছি। আর হচ্ছে কালকে যা যা নেব সেগুলোকে একটু গোছাগুছি করব। তো সেই কারণে দিদি আগে দিদিরটা গুছিয়ে নিক, আমি একটু বাবানকে খাইয়ে আবার একটু শুইয়ে নিই, তারপরে আমি আমারটা গোছাবো। না হলে কালকে না সকালবেলায় পারবো না, যেগুলো নেব সেগুলো গোছাবো, শুধু বাবানের যেটুকুনি থাকবে সেইটুকুনি কালকে সকালে করব। এগুলোকে সব ঠিকঠাক করে রাখবো। তোমাদের দাদাভাই যদিও বা রাত্রিবেলায় করে বাড়ি চলে আসবে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখে যাব না। কাচাকুচি যেগুলো হয়ে গেছে ওগুলো আলমারিতে রেখে যাব, তাহলে আমার আর নোংরা হবে না। চলো একটা জিনিস দেখাই, তারপরে আমি ছেলেকে খাওয়াবো। এই দেখো, ভাই ফোটার জন্য দিদি নিয়ে এসছে ভাইয়ের জন্য প্রথম গিফট। তো এই বছর তো আমার মেয়ের খুব আনন্দ, কিন্তু দেখো 5 বছর না হলে ফোঁটা তো দিতে পারবে না, কিন্তু দিদি নিয়ে এসছে ওর জন্য গিফট। এই যে একটা জামা, এই একটা প্যান্ট, আর হচ্ছে এই একটা গেঞ্জি। এই কালার কিন্তু আমার ছেলের এখনও হয়নি, আর তার জন্যই এটা নিয়েছিস। খুব সুন্দর হয়েছে কালারটা, আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে। বলেছি কালকে সকালবেলা নিয়ে যাব, দাদু বাড়িতে যাওয়ার সময় এই সেটটা পরে যাবে। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে। খুব সুন্দর হয়েছে, তবে ধোয়া আর হবে না, একটুখানি স্যানিটাইজার করে দেবো, স্যানিটাইজার দিয়ে দেবো। আর যদি দেখি সকালবেলার টাইম হয়, ভাবছি সকালবেলায় দিদিকে বলবো একটু ডেটল জলে ধুয়েই দিতে, তাহলে যাওয়া শুকাবে না। না তো দেখা যাক কি হয়, যদি দেখি শুকায়, না শুকায় তাহলে আর ধোয়াবো না। না পরিয়ে নিয়ে যাবো, ঠিক আছে। চলো দেখা যাক কি করি, কিন্তু এটাই পরিয়ে নিয়ে যাব। চলো। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। আগেই তোমাদের বললাম ওই ভিডিওটা আমি ওই অবধি করতে পেরেছিলাম, আর সেদিনকে কোনো ভিডিও করিনি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের গতকালকেই বলে রাখলাম আজ কিন্তু বাপের বাড়ি যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি 6টা-7টা পদ্ম ফুল ফুটেছে, আর আজ তো মেয়ে পুজো দেবে। তো ওর বাবাকে বললো, বাবা তুমি যাওয়ার আগেই পদ্ম ফুলগুলো তুলে দাও। আসলে এমন হয়েছে জানো তো, সবাইকে ডেকে ডেকে পদ্ম ফুল দিয়েছি, তো এখন আর গাছে রাখলে কেউ অপেক্ষা করে না যে জিজ্ঞাসা করার, যে যার মতো পেরে নিয়ে চলে যায়। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছিল, বললাম আমি তো এখন পারতে পারবো না, তুমি একটা কাজ করো, অনেক উঁচুতে উঁচুতে ডালগুলো, তো তুমি একটু ফুলটা পেরে দিয়ে যাও, মেয়ে পুজো দেবে। এদিকে মোটামুটি আমার কাজকর্ম কিন্তু অনেক গোছানো হয়ে গেছে, আর কি ভাল লাগছে দেখো পদ্ম ফুলগুলো। তো কাজকর্ম মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, এরপরে আমরা রেডি হয়ে নেব। এই দেখো দিদি নিয়েছে ভাইকে কোলে, জেগেই আছে, ছেলে এখনো ঘুমায়নি। এই দেখো দিদি ঈদ দেওয়া জামাটা পরেছে, পরে একদম সুন্দর করে সাজুগুজু করে দিদির কোলে আছে। আর সকালবেলার থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি গো, এত হুড়োপাড়ি করে কাজগুলো করতে হলো। বাবানের শুধু কোলবালিশ দুটো এখন একটা ব্যাগে নেব, ব্যাস আমার সব গোছানো। আর জানলাগুলো বন্ধ করব। এই করলেও থাক, এগুলো আর বাবানের কিছু ধোয়া হবে না, এসে আবার করব। আর হ্যাঁ তাই নেব। এদিকে সব দেখো মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার করে রেখে গেলাম, এই যে। আর সবার সব জিনিস চলে গেছে, তো তাই আমার ঘরদোরও একদম ফাঁকা। এই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার,
যাই হোক করে গেলাম, এখন যেই কদিন থাকবো এসে আবার তারপরে করব। কাজের দিদি কাজ করে গেছে, ওই যে বাসনের ঝুড়িটা তুলবো। আর জুতোতে হাত দিবি না, আমি জুতো নামিয়ে দিচ্ছি। আর এই যে ব্যাগ নিয়েছি, এইটা দিদিদের ব্যাগ, এই ব্যাগটা আমাদের সঙ্গে যাবে টোটোতে। আর এই ঝুড়ির মধ্যে বাবানের সব আছে, আর এর ভেতরেও বাবানের সব আছে। আর আমাদের জামা কাপড় দিদির ব্যাগে নিয়ে নিয়েছি। আর ওই যে অল্প কটা এখন আছে কাঁথা কম্বল, ওগুলো তুলে ঘরে রেখে যাব। আর এদিকে গোপালকেও নিয়ে নিয়েছি। মেয়ে তো সকালবেলায় ভাইফোঁটা দিয়ে গোপালকে একেবারে পুজো দিয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি, এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি। সকালবেলায় দিদি চলে গেছিল বাপের বাড়িতে, ও বাজার টাজার করে দিদি বাপের বাড়িতে চলে গেছে, কারণ রান্না টান্না করবে তো। আর আমি সমস্ত কিছু গোছানো গাছানো এদিকে যা কাজ আছে এগুলো সব আমি নিজে করেছি। তারপরে বাবানের কাঁথা কাপড় ধোয়া ঠোয়া সব কিছু করে ঠোরে না আর ভিডিও করতে পারিনি। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, দেখতে পারলে কত পদ্ম ফুল ফুটেছে। মেয়ে আজকে মোটামুটি সব ঠাকুরকে দিয়েছে, মেয়ে দিতে পারবে, আমি 1 মাস পর ধরবো, মানে এখনও আরও 6-7টা দিন পর এসে যা করার করব। মেয়ে আজকে সব ঠাকুরের পায়ে ফুল দিয়েছে, আর গোপালকে ফোঁটা দিয়ে প্রতি বছর যেমন দেয় তেমন দিয়েছে। দিয়ে একেবারে গোপালকেও রেডি করে নিয়েছি, কারণ গোপালকে তো নিয়েই যাব, ওকে তো আর রেখে যাব না ফাঁকা ঘরে। যখন মিষ্টু ছিল মিষ্টুকেও নিয়ে যেতাম। তো আমাদের টোটো এক্ষুনি চলে আসবে, 11টায় বলেছিলাম প্রথমে, কিন্তু কাজের দিদি আসতে লেট করেছে, আবার 11:30টায় বলেছি। পুরো 11:30 বাজে, এক্ষুনি ও আসবে, ও আসলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে চলো, রাস্তায় তো আর কিছু দেখাতে পারবো না, বাবান মানে আমি আর মেয়ে নিয়ে যাব, এত ব্যাগপত্র বাবান আছে, রাস্তায় কিছু দেখাতে পারবো না। ওই বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে, চলো। মেয়ে জানো তো বাইরে বেরানো ভুলেই গেছে, ভাইয়ের কাছ থেকে ছাড়া উঠতেই চায় না। যতক্ষণ বাড়িতে থাকে ওই যে ফোনের মধ্যে পড়া থাকে আর বইটা নিয়ে ওরকমভাবে ভাইয়ের কাছে বসে থাকবে। ভাই যখন ঘুমাবে ভাইকে দেখবে, ভাই হিসু করেছে নাকি, মানে মোট কথা আগে যাও মেয়ে একটু টিভি দেখতো, ঘর থেকে বেরাতো। তো এখন পড়তে যায় জানো, কারোর সঙ্গে গল্প করে না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে না, পড়ার টাইমটুকু শেষ হতে পারে না দৌড়ে বাড়ি চলে আসে, কারণ ওনাকে ভাইকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। আসলে কি বলতো, ছোট্টবেলাটা না এইরকম ছোট্টবেলা ও কোনোদিনও দেখেনি কারণ না। আর ভাইকে দেখছে তো ও যেন অবাক হয়ে যাচ্ছে। যাই হোক, বলেছি ঠিক আছে এইটুকুনি আমার কাছে অনেক, যে ভাইকে বসে বসে দেখলেই পাহারা দিলেই অনেক, পড়াশোনাটা তুই বসে বসে করবি আর কোনো চিন্তা নেই। দেখো বাপের বাড়িতে তো চলে এসেছি, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ না, এখান থেকে আমি হেঁটে কিন্তু ঢুকিনি, পুরো গেটের সামনে অবধি ওই টোটো ভাই, মানে যেই ভাই আমাকে নিয়ে এসছে ও কিন্তু পুরো একদম দরজা অবধি আমাকে নামিয়ে দিয়ে গেছে। ওই জল ঠেঙিয়ে বাবানকে নিয়ে আসতেও পারবো না, রাস্তা পুরো স্লিপ হয়েছিল। তো এসেই দেখি দিদির তো এখানে অর্ধেকের বেশি রান্নাবান্না হয়ে গেছে, আর আমার পেয়েছে ঘুম, আমার যেন কিচ্ছু ভাল লাগছে না। এদিকে ভাইকে ফোন করেছি, ভাইও এক্ষুনি আসবে, মানে ভাই বাড়িতেই রয়েছে, রাস্তার দিকে আছে। তো এদিকে দেখো দিদি ফোঁটা দেওয়ার জন্য সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে। ফোঁটা কিন্তু আমিও দেব, কারণ আমাদের আতুর উঠে গেছে, আজকে 22 দিন 21 দিনের আতুর উঠে গেছে। তো আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফোঁটা দিতে পারবো কি না, তো উনি বললো হ্যাঁ, ফোঁটা তো ভাইয়ের মঙ্গলের জন্য দেয়, এটা তুমি দিতেই পারবে, পুজোটা শুধু না দিলেই হবে, ওটা 1 মাস বাদ থেকে দেবে। আর সত্যি কথা বলতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য আলাদা করে কোনো নিয়মের দরকার হয় না, এটা তো ভাইয়ের মঙ্গল কামনার জন্য। বাবা তোমার আমার ডিমো বাপে কবে এত তেল দিচ্ছে, দরকার নেই। প্রতি বছর আমরা ফোঁটার দিনকে বাড়িতেই ফোঁটা দিই জানো তো, তবে এই বছর ঠিক করেছিলাম যেহেতু আমার শরীরটা খারাপ, বাবানও ছোট, আমার বাড়িতেই ফোঁটার আয়োজনটা হবে। এই কথাটা বলাতে মা বাবা দুজনেরই মুখটা একদম ছোট হয়ে গেছিলো। তারপরে ভাবলাম মা বাবা চায় না তারা যতদিন আছে ততদিন যেন ফোঁটাটা এই বাড়িতেই হয়। তো সেই কারণে ডিসিশন আবার চেঞ্জ করলাম, ভাইকে আবার ফোন করে বললাম, কারণ তোমরা জানোই জয়ীর ভিডিও অনেকেই দেখো যে জয়ী কিন্তু বাপের বাড়িতে ছিল আর ভাইও ওখানেই ছিল। তো সেই কারণে ভাইকে আমি বলেছিলাম তুই আমাদের বাড়িতে চলে আসিস।
ভাইয়ের যেহেতু অপারেশন হয়েছে ওই কারণে কিন্তু ও পাঞ্জাবি ধুতি কিছু পরতে পারেনি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আজকের দিনে কেন ভাই পরলো না। দেখো আমারও যেহেতু শরীর খারাপ, শাড়ি টাড়ি কিছু পরতে পারিনি। দিদি কুর্তি পরা ছিল, মানে আমাদের বাড়ির থেকে এসছিল, আর জামা কাপড় ছাড়েনি। আর ভাইয়েরও যেহেতু শরীর খারাপ, বললাম ছাড়, আর কিচ্ছু পরতে হবে না, মঙ্গল কামনার জন্য সাজাগোজার দরকার পড়ে না। যাই হোক, দেখো প্রথমে তো দিদি ফোঁটা দিল, তারপরে আমি দিলাম। সত্যি কথা এই দিনটা আজকে জয়ীর বিয়ের পর থেকে ধরো আজকে এই 3 বছর ধরে কিন্তু আমরা ফোঁটার দিনটা ফোঁটা দিই, কারণ প্রতি বছরই ভাই 1 মাসের মানে ছুটি নিয়ে আসে। এইবার তো ভাই আরও একটু বেশিই ছুটি নিয়েছে, যেহেতু ভাইয়ের অপারেশন হয়েছে তোমরা জানো, তো সেই কারণে কিন্তু ভাই আরও কটা দিন এখানে আছে, তারপরে চলে যাবে। যাই হোক, দেখো এইভাবেই ফোঁটার দিনটা কাটালাম খুব আনন্দ সহকারে। আর এই দেখো ভাই আমাকে দিয়েছে, বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো, বাবানের জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক, আর হচ্ছে বাবানের জন্য একটা জামা। আর দিদিকে দিয়েছে মাইক্রো ওভেনের সেট, কারণ দিদি খুব শিগগিরই মাইক্রো ওভেন কিনছে, তো সেই কারণে মাইক্রো ওভেনের সেট দিয়েছে। বাবানের জামাটা দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এখন বাবানের সবাই একটা করে জামা দিতে দিতে মানে কোনো কিছু হতে পারে না, সবাই একটা করে জামা আনতে আনতে জামা রাখার আর জায়গা নেই। সবাইকে বলেছি এখন আর জামা দিতে না, মোটামুটি এইগুলো শেষ হোক, তারপরে আবার কেনাকাটা হবে। দেখো আমি তো অনেকক্ষণ শুয়েছিলাম, দিদিকে বললাম দে একটু হাতে হাতে আমিও একটু রান্নাবান্না করি, তো মা দিদি কিছুতেই তো দেবে না কিচ্ছু করতে, তো আমি আর কি করব, একটুখানি রান্নার ভিডিও করে নিয়ে গিয়েই শুয়ে পড়েছিলাম। ব্যাস এইভাবেই ফোঁটার দিনটা কাটিয়েছিলাম। দিদি অনেক কিছু রান্নাবান্না করেছিল, 2 রকমের মাংস করেছিল, তারপরে পটল চিংড়ি, ভেজ ডাল, 7 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, অনেক কিছু। তো দিদি একা হাতে এতটুকু আয়োজন করতে পেরেছিল। আর আমার বাপের বাড়িতে আসলেই চারিদিকের পরিবেশটা দেখলে না মনে এমনিই ভালো হয়ে যায়। সেই জামাই ষষ্ঠীতে এসছিলাম, আজকে প্রায় 6-7 মাস বাদে বাপের বাড়িতে এসছি। তাও দেখো যে একটু ঘুরবো ফিরবো উপায় নেই, সারাদিন শুয়ে বসেই ঘুমিয়েই দিন কেটে গেল।